আসসালামু আলাইকুম লিসনার্স। আসল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার একটা কালেক্টেড স্টোরি। ভূতে প্রেমের পর ভালোবাসা থেকে নিজের যে ইউজুয়াল জব গুলো থাকে তারপর তো খুঁজে বেড়াই যে কোথায় কোন স্টোরি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমি উত্তরা থাকি, উত্তরাকে আপনারা বলতে পারেন এটা উত্তরা মডেল টাউন না বলে হাসপাতাল মডেল টাউন বলতে পারেন, বিকজ লট অফ হসপিটালস আর দেয়ার। প্রত্যেকটা গলিতে গলিতে হসপিটালস, ক্লিনিক ভরা। তো ওরকম একটা হসপিটাল আমি, যেহেতু অ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, আমি এটা বলছি না, নামটা বলতেছি না, এবং যে এটা লাশ ভাই অ্যাম্বুলেন্সের একজন ড্রাইভার, ওনার নামটা আমি আসল নামটা বলবো না। তো ওনার সাথে আমার গত পরশু দেখা হয়। তারপর দেখা হতে আপনি চা খাচ্ছিলেন, তো জিজ্ঞেস করলাম যে ভাই এরকম এরকম। তো উনি ওনার একটা স্টোরি বললেন, দ্যাট ওয়াজ হ্যাপেন্ড লাস্ট মান্থ। উনি যেটা বলেছিলেন, ওনার একদম উনি যেভাবে বলেছেন ওভাবে বলতেছি আমি। এটা একটা যে কোনো একটা হসপিটালে একটা লোক মারা গিয়েছে রাতটা, লিভার সিরোসিস হয়েছিল, রাত 9টার দিকে মারা গিয়েছে। হি ওয়াজ ফ্রম কাশীপুর। কাশীপুর হচ্ছে গিয়ে বরিশালে একটা ছোট গ্রাম। তো ওখান থেকে ওনার ওই যে ভদ্রলোক মারা গিয়েছেন তার মামা ছিলেন, আপন মামা, এবং তার এক দুঃসম্পর্কের ভাই, এরা দুজন। তো সে ওই লোকের নাম, ড্রাইভার নাম হাসান ভাইকে তারা রেড করলো ওই লাশটা নিয়ে যাবে। তো হাসপাতালের আপনার ফর্মালিটিস মেনটেন করে ওরা 11:30 দিকে, রাত্রে 11:30 দিকে রওনা করে। হাসান ভাই সাথে ছিল একজন, তার যে একজন হেল্পার থাকে ও ছিল, মামা, ওই ডেড বডির মামা, আর সেই দুই সম্পর্ক তার 4 জনে। তো ওরা আরিচা হয়ে না গিয়ে ওরা আপনার মাওয়া হয়ে রওনা করছে। মাওয়াতে একটু দেরি হয়েছে, কারণ এখন নদীতে অনেক পানি। মাওয়া থেকে ওরা ফেরি পার করে কেওড়াকান্দি যেতে প্রায় 2.5 ঘন্টা। তো ওরা কেওড়াকান্দির ওদিকে পৌঁছতে প্রায় পৌনে 3টা বেজে গেছে রাত্রে। তো কেওড়াকান্দি থেকে সোজা গিয়ে ভাঙ্গা থেকে তারপরে গৌরনদীর দিকে যেতে আপনার মানে দুই পাশে তেমন কোনো লোকালয় নাই, দুই পাশে আপনার ধানি জমি, অনেক লম্বা জায়গা। তো উনি যেভাবে বললো যে আমরা ভাঙ্গা পাস করে 15-20 মিনিট আমরা ড্রাইভ করছি, হঠাৎ করে আমার গাড়ির সামনে মনে হয় এটা বানরের মতো পড়ছে। তো বানরের মতো পড়ছে দেখে আমি গাড়িটা খুব হার্ড ব্রেক করলাম। যখনই আমি ব্রেক করে আসলে তখন দেখলাম যে না, একটা বানর না, ওইটা আসলে বানর ছিল না, এটা বানরের মতো দেখতে, কিন্তু মুখটা হচ্ছে কি আপনার এগুলো খুবই ছোট ছোট, মুখটা মানুষের মতো, কুৎসিত মানুষের মতো, কিন্তু প্রত্যেকটা লেজ আছে এবং গায়ে বড় বড় পশম। এই জিনিস আমার জীবনে কখনো দেখিনি। তো ওরা গাড়িটাকে এমন ভাবে ওরা অনেকগুলো অ্যাটাক করছে যে গাড়িতে ওরা কেউ ইয়ের উপর উঠতেছে, উইন্ডশিল্ডের উপর উঠতেছে, লাফালাফি করতেছে, এবং তাদের চোখগুলো ছিল হচ্ছে আপনার একটু বড় বড়, লালচে এবং জল করতেছিল। এগুলো দেখে এখন হাসান ভাই বারবার গাড়ি স্টার্ট করতেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরো একটা জিনিস যেটা ঘটেছে, ওই রাস্তাটা যে বরিশালে ওই ভাঙ্গা থেকে সোজা রোডটা যেটা গিয়েছে, ওটা কিন্তু আপনার রাসেল ভাই বরিশালে যায়, ওখান থেকে স্বরূপকাঠি যায়, ওখান থেকে পটুয়াখালী যায়, বরগুনা, ওই সেম রোড, এবং প্রচুর মানে নাইটের গাড়িগুলো ওখান থেকে চলে। কিন্তু উনি আমাকে বললো যে এরশাদ ভাই, ওই যে সময় এই ঘটনাগুলো যে ঘটতেছে, there was not a single bus, no minibus, no truck, nothing, কিচ্ছুই পাচ্ছিলাম না। এবং আমরা খুব চাচ্ছিলাম যে একটা কিছু পাই আমরা যেন হেল্পের জন্য বলতে পারি, যে কারণ আমরা গাড়ি থেকে নামতে পারতেছি না। সাডেনলি তারা মনে করেন যেখানে পিছন কম্পার্টমেন্টে, যেখানে ফ্রিজিং কম্পার্টমেন্ট, ওখানে তো আপনার লাস্ট ডেড বডিটা রাখা একটা কফিনের মধ্যে। ওরা বুঝতেছে যে ওটা মানে খোঁড়ার খুব চেষ্টা করতেছে বা ভাঙা চোর, মানে খুব পুরা ওনাদের যে অ্যাম্বুলেন্সটা পুরোটা দুলতেছে, এরকম করে করতে করতে, এবং তারা কোনোভাবে নামতে পারতেছে, কারণ বাইরে অনেকগুলো ওই ধরনের ওই জন্তু বলতে পারেন, ক্রিয়েচার বলতে পারেন, হোয়াট এভার। তো এরা ভিতরে বসে দোয়া পড়া ছাড়া কোনো, তারা দোয়া দৌড় পড়তেছিল খুব জোরে জোরে, এবং বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু স্টার্ট নিচ্ছিল না গাড়ি।
তো এরকম করে অলমোস্ট অ্যান আওয়ার। তারপরে দেখলো যে হঠাৎ করে এগুলো চলে গেল। চলে যাওয়ার পর তারপর 10-15 যখন তারা চলে যায়, লাইক উইদিন 5-10 মিনিটস দেখা যায় না, ইউজুয়ালি যে গাড়িগুলো নাইট শিফটে চলে, বরিশালের দিকে যাচ্ছে, পটুয়াখালীর গাড়ি সবগুলো যাচ্ছে, আর ওনাদের গাড়িটা সাইড করা। তখন ওরা একটু মানে মনের মধ্যে সাহস আসলো, তখন নামলো, নেমে পিছনে গিয়ে যা দেখলো আসলে ইট ওয়াজ আউট অফ দ্যার ইমাজিনেশন। দেখলো যে তারা কফিনটা তো রাস্তায় পড়ে আছে, কফিনটা ভাঙাচোরা পুরা, এবং কফিনের মধ্যে ডেড বডির শুধু পাঁজরের কিছু হাড় এবং স্কেলটা ছাড়া আর কিছুই নেই। আমাকে হাসানে বলতেছিল যে এরশাদ ভাই, যে আপনি যদি বিশ্বাস করেন 1 ফোঁটা রক্ত কোথাও ছিল না, মানে রক্তটা লাইক আমরা যেমন যদি মুরগি খাই বা কিছু খাই যেভাবে আমরা চিবিয়ে খাই ঠিক ওইভাবেই ছিল। দেয়ার ইজ নট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, মানে ব্লাড গুলো কেউ চাইটা খায় না সব। তারপর তার মামা খুব মানে হাউমাউ করে কাঁদতেছিল অবস্থাটা দেখে। তারপর আর কি করবো, ওনার কাছে চাদর ছিল, ওই বোনস যেগুলো ছিল অল্প কিছু বোনস, ওগুলো ওই চাদরের মধ্যে উঠাই নিয়ে ওইটা নিয়ে তারপর বাইরে গিয়ে ওটার উপরে জানাজা করে ওটাকে দাফন করা হয়েছে। এই ছিল স্টোরি রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় যাব আপনার কাছে, এবং আপনারা একটা ঘটনা শুনবো। আমাদের দ্বিতীয় অতিথি যিনি আছেন, প্রথম অতিথি, তার কাছে আবারও ফিরে যাচ্ছি, এবং তার কাছে আমরা একটা ঘটনা শুনে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি যে আপনারা লিখতে থাকবেন আমাদের। শুনে আসছি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনাটি। জি বলুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা তার আগে আরেকবার বলতে হবে, আপনি কোথা থেকে এসেছেন সেটাও আরেকবার একটু বলে দিন। থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান ফ্রম উত্তরা। রাসেল ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করব এটা হচ্ছে আমার বড় ভাই এবং বোনের সাথে ঘটা। এটা অনেক বছর, নিয়ার অ্যাবাউট 35 ইয়ার্স আগের ঘটনা। তখন আমার ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়তেন। তো উনি হোস্টেলে থাকতেন। তো একদিন শীতের বিকেলে আমার মেঝো বোন তো ব্যাডমিন্টন খেলছে, হঠাৎ করে দেখতেছে কি মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, মাগরিবের আজান তখনও দেয়নি, তো দেখতেছে যে হঠাৎ করে যে ভাইয়া হাত দিয়ে আপুকে ইশারা দিচ্ছে। তো আপু তো অনেক এক্সাইটেড হয়ে গেছে যে ভাইয়া এত মানে এই সময় হঠাৎ করে বাসায় কিছু না বলে কিভাবে আসছে। ভাইয়া তখন স্কুলে পড়ে, তার তো আসার কথা না। আপু শক, তারপরে মানে ভাইয়া হাত দিয়ে তাকে ইশারা দিচ্ছে। আপু দৌড়ে ভাইয়ার দিকে গেছে, মানে যাচ্ছে। তো যতই কাছে যাচ্ছে মানে মনে হয় ভাইয়া ততই দূরে সরছে, এরকম একটা বিষয়। তো এরপরে মানে কিছু দূর যাওয়ার পরে এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিয়েছে রাসেল ভাই। তো আমি তার আগে একটু বলে রাখি রাসেল ভাই, আমাদের যে আমার হোমটাউন বরিশালে, তো আমাদের যে বাসাটা ওটা বাসার একটা পোর্শন আপনার একটু ব্যাকওয়ার্ড, এবং ওইখানে এই টাইপের অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিসের অনেক বিষয় এখানে আছে। তো ওইটা হচ্ছে 3টা বাসার মিলে একটা কর্নার রাসেল ভাই। তো ওই কর্নারের দিকে যাচ্ছে, এমন সময় আমার কাজিন ছিল আমার আপুর সাথে। তো ওই আমার কাজিন আমার আপুকে বলতেছে, তুই কোথায় যাচ্ছিস? বলতেছে, তুই দেখতেছিস না দাদা আসছে, ঢাকা থেকে দাদা আসছে। তো আপু বলতেছে, কোথায় দাদা? দাদাকে তো দেখা যাচ্ছে না। তো আপু বলতেছে, সামনেই তো দাঁড়ানো আছে। তো বলতেছে, কোনো দাদা আসে না, তুই চল ভিতরে চল। এই কথা বলে আপুকে ভিতরে নিয়ে আসে। আসার পরে আপুকে জিজ্ঞেস করে, মানে আমার আম্মার কাছে ঘটনাটা বুঝতেছে আমার কাজিন। তো আপু আম্মার সাথে এইভাবে শেয়ার করছে যে আপু দেখছে যে আমার বড় ভাই আসছে। তখন হোস্টেলের এসেন্সিয়াল মডেল স্কুল হোস্টেলের একটা ড্রেস থাকে, ড্রেস কোড আছে ওদের। তো ওইরকম একটা ড্রেস পরা ভাইয়া আপুকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। তো এটাই ছিল ঘটনা, আসলে কেউ ছিল না ওইখানে, এটা পুরো একটা ইয়া ছিল। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং আমাদের একটা অডিও ক্লিপ আমরা এখন শুনে আসবো, এবং আশা করছি যে এই ক্লিপটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং তারপর ইন দ্য মিন টাইম আপনারা আমাদেরকে লিখুন অবশ্যই যে আপনারা কোন ধরনের মানে কোন ঘটনাটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদের ফেসবুক পেজে লেখা আমাদেরকে জানান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, ফিরে আসবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো লিসেনার,
আই এম ইনজামা ফ্রম ওল্ড ঢাকা। আসলে আজকে যে ঘটনাটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটা হলো হসপিটাল রিলেটেড, যেটা হচ্ছে ঢাকার ভিতরে কোন একটা মেডিকেল কলেজ। আসলে এই মেডিকেল কলেজকে ঘিরে বা এরকম জায়গাটাতে অনেক বছর আগে একসাথে অনেক মানুষের মারা বা লাশের ঘটনা আছে, যেটা হচ্ছে মেডিকেল কলেজটা যখন শুরু হয় কাজও বা তার আগের কিছু মানুষকে মেরে ওখানে নর্দমার ভিতর ফেলা হয়েছিল। তো তারপরে ওই জায়গাটাতে মেডিকেল কলেজ গড়ে তোলা হয়। তারপর মেডিকেল কলেজ অনেকদিন পরিত্যক্ত ছিল। এরপর বেশ কয়েক বছর হলো যে মেডিকেল কলেজটা চালু হয়। আমি মেডিকেল কলেজটার নাম আসলে বলতে চাচ্ছি না, ঘটনায় চলে যাই আমরা। মেন ঘটনা হচ্ছে আমার আম্মু এবং আমার খালাতো ভাইয়ের সাথে। আমার আম্মু আমার খালাতো ভাইয়ের বাসা, আমার আন্টির বাসার 2 বছর আগে বেড়াতে আসে। দেন আমার আম্মু একদিন মেডিকেল কলেজে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পরে আমার আন্টি ওখানে সিনিয়র স্টাফ নার্স, ওনার কাছে যায়। যাওয়ার পরে উনি ঘুরে টুরে যখন বের হয়, হসপিটালের সারাউন্ডিং পরিবেশটা উনি ভালোভাবে দেখতে চায়। তো উনি ঘোরাঘুরি করে ছোট খালাতো ভাইকে সাথে করে নিয়ে। তো ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে আমার আম্মু একটা 38-40 ইয়ার্সের একটা মহিলাকে আমার আম্মু নোটিস করে। উনি আমার আম্মু আমার ছোট যে ভাইটা যেখানে যাচ্ছে সেখানেই ওই মহিলাটা আমার আম্মুদের সামনে সামনে ঘোরাঘুরি করতেছে। এবার আমার আম্মুরা যে ফোর্সে যাচ্ছে তার আগে ঘুরে উল্টা দিক থেকে আমার আম্মুদের সামনে। তো বিষয়টা আমরা ফার্স্টে নর্মালি নেই, তারপরে আসলে ছোট ভাইটা অনেক ভয় পায়। তো আমি একটু বলে রাখতেছি যে ওই মহিলাটার মানে হিজাব করা টাইপের, বোরকা টাইপের কিছু পরা ছিল এবং তার চোখ দুইটা আপনার হয়তোবা দেখবেন যাদের জন্ডিস থাকে বা বিলিরুবিন যাদের বেশি থাকে তাদের শরীরের কালারটা একটু হলুদ জাতীয় হয়। সেম মহিলার মুখের গড়ন বা চোখের মানে যে কালারটা ওরকমই দেখতে। তো এরকম কিছুক্ষণ ডিস্টার্ব করার পরে আমার আম্মুরা বিব্রত হয়ে ওখান থেকে বাসায় চলে যায়। আমার আম্মু পরের দিন দুপুরবেলা ঘুমাচ্ছে। ঘুমের ঘরে আমার আম্মুকে কেউ যেন হাত ধরে গায়ে টাচ দিয়ে ডাকাডাকি করে। তো আমার আম্মু তখন ঘুম থেকে উঠে খুব খারাপ অবস্থা থাকে। আমার আম্মু আমাকে কল দেয় যে আমি একটু অসুস্থ, যার কারণে ঢাকা থেকে চলে যেতে হবে। তো আমি তখন আন্টির বাসায় ছিলাম না, আমি অন্য এক জায়গায় ছিলাম। তো আমার আম্মুর সাথে ওই দিন যে ঘটনাটা ঘটলো, তারপরের দিন ছোট ভাই আমার যে খালাতো ভাই ও একটু অসুস্থ হয়। ও এরকম ভুলভাল ঘুমের ঘরে ভুলভাল মানে বলে, বিভিন্ন ধরনের কথা সে বলতে থাকে। এরপরের দিন আমার আন্টি আমার সেই ছোট ভাইকে, উনি রাত্রিবেলায় ডিউটিতে যখন যায় তখন আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে যায়। তো সাথে করে নিয়ে গেলে রাত্রে যখন ছোট ভাইকে একটা জায়গায় ঘুমাইতে দেয়, ঘুমানোর পরে আমার আন্টি ডিউটির কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার আন্টি নোটিস করে, বলে রাখি যে বছর 2 আগে সেই মেডিকেল কলেজটা একেবারেই অচল ছিল, তার মানে রোগী হতো না, খুব কম মানুষের যাতায়াত, সেখানে কোনো মানুষ তেমন একটা যাইতো না। তারপরে আমার আন্টি নোটিস করে যে ওই অন্য ডিপার্টমেন্ট থেকে মোটা কণ্ঠে কেউ একজন ডাকতেছে, আমার ছোট ভাইটাকে রাইন বলে ডাকতেছে। তো এই জিনিসটা অনেকক্ষণ এরকম নোটিস করলো। নোটিস করার পরে ওদিন যে কোনো ভাবে আমার আন্টি ডিউটি থেকে চলে এসে তারপরে বাসায় একটু ঝামেলা। আমার ছোট ভাইটা এরকম ভুলভাল দেখে, ভুলভাল বকে, আমাকেও বলে যে এরকম জিনিস দেখছি বা এরকম খারাপ কিছু দেখছি। আসলে রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। তো ঘটনার লাস্টে ফিনিশিংটা হলো, আমার আম্মু যখন বাড়িতে ঢাকা থেকে চলে যায়, বাড়িতে চলে যাওয়ার পরে আমার আম্মুর সাথে কোনো
ঝামেলা হয় না, তবে আমার খালাতো ভাই মাঝে মাঝে নাকি দেখতো, ও জিনিসটা দেখতো যে মহিলাটা তাদের ফলো করতেছে, তাকে কিছু বলতে চাচ্ছে বা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, এরকম কিছু ঝামেলা করতো। এবং এখন এখন যে পরিবেশ পরিস্থিতি মেডিকেল কলেজে এখন প্রচুর রোগী হয় এবং অনেকটা শান্ত, আর আগের মতো কোনো ঝামেলা হয় না। এই ছিল স্যার আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য ধন্যবাদ আপনাকে। আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। ইন দ্য মিন টাইম আমাদেরকে লিখে থাকুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is bhutfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, যেটা দেশের বাইরে রয়েছে তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনা জানবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাদিক, জি, গাজীপুর থাকি। চলে যাই আপনার ঘটনা। তো ঘটনাটা আসলে আমার একটা ফ্রেন্ডের বোনের সাথে আর কি, বোনের শ্বশুর বাড়ির একটা ঘটনা। শ্বশুর বাড়িটা হচ্ছে ফটিকছড়িতে, ফটিকছড়ির একটা ভোজপুর নামের গ্রামের একটা আশেপাশে একটা জায়গায়। জি। তো ওখানে মানে একটু অদ্ভুত পরিবেশ ছিল প্রথম থেকে। জি। তো প্রবলেম গুলো ছিল মানে ওখানে ছোট ছোট বাচ্চারা, মানে 2-3 বছরের বাচ্চারা নর্মালি হাঁটতে পারতো না। আচ্ছা। হাঁটতে পারতো না বলতে মানে নর্মালি হাঁটতেই পারতো না, পড়ে যেত, ভালোভাবে হাঁটতে পারতো না। আবার দেখা যেত কি অন্য কোথাও গেলে মানে ওখানে হাঁটতে পারে, ওই বাড়িতে হাঁটতে পারে না। তো এগুলো হতো। আর ওখানে আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বোনের শাশুড়ি যেটা আছে, ওনারও খুব প্রবলেম হতো কি মানে উনি ঘুমালে দেখা যেত কি মানে আঁচড় দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখতো যে মুখে আঁচড়ের দাগ, বড় হাতে আঁচড়ের দাগ, এগুলো দেখা যেত। আর নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় দেখা যেত যে লম্বা লম্বা কতগুলো মহিলা বোরকা পরা মানে চাই নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এটা প্রায় সময় দেখতো, নামাজে দাঁড়ালেই মানে এরকম হতো, প্রায় সময় জিনিসটা ফেস করতো। আর তখন মানে উনি অনেক সময় ভয়ে ফেইন্ট হয়ে যেত। আর মানে সেন্সে আসার পর দেখতো মানে না সব নর্মাল আছে, এরকম প্রায় সময় হয়। আর আরো কয়েকবার মানে এইসব দেখছে যে মানে ঘুমাইলে বা ঘুমানোর পরে ওঠার পরে জানলা দিয়ে যখন তাকায় দেখা যায় মানে কোন একটা মহিলা ভয়ঙ্কর টাইপের তাকায় হাসতেছে এক দৃষ্টিতে। তো উনি যদি বলে মানে এটা কে, এবার বললে আবার চলে যায়। আবার ধরেন শুয়ে আছে তারপর হঠাৎ চোখ গেল আলমারির দিকে, রুমের দিকে, আলমারির দিকে তাকালে দেখা যেত যে আলমারির উপরে বসে আছে একটা মহিলা, ওরকম দেখা যেত মানে খুব ভয়ানক চেহারা নিয়ে তাকায় আছে। তো এই জিনিসগুলো প্রায় সময় হতো। অনেক হুজুর আনা হয়েছিল ওখানে, তারপরেও মানে এটার কোনো সলিউশন হয় না। পরে দিয়ে মানে শেষ পর্যন্ত বাসাটা শিফট করতে হয় আর কি ওদের। আচ্ছা, সেটা আমার প্রথম ঘটনা। আর দ্বিতীয় আরেকটা ঘটনা সেটা আমার ফ্রেন্ড আসিফের সাথে। আসিফের বাবা মানে সেনাবাহিনীতে চাকরি করতো। আচ্ছা, কোথায় চাকরি করে, কি করে না করে এটা না বলে আমরা যদি ঘটনাটা বলি তাহলে আমার মনে হয় ভালো। আচ্ছা, তো যাই হোক বলে যেহেতু দিছি আমি বলি। জি। তো সেনাবাহিনীদের মানে মিশনে যেতে হয়। তো আঙ্কেল মানে ইয়াতে গেছিল, মিশনে গেছিল। এরপর থেকে মূলত মানে ঘটনাটা শুরু হয় আর কি। তো আমার আন্টি ছিল তখন একা বাসায়, আর আসিফ আর তার ছোট ভাইয়ের সাথে থাকতো আর কি। এক রুমে থাকতো আন্টি, আর আরেক রুমে আসিফ আর তার ছোট ভাই। তো প্রায় সময় দেখতো কি মানে আন্টি মানে আঙ্কেল চলে যাওয়ার পর থেকে মানে একটা অ্যাবনর্মাল বিহেভ করা শুরু করে। সেগুলো কেমন? সেগুলো হচ্ছে মানে কিচেনে অনেক সময় দেখা যেত মানে আন্টি যখন একা থাকতো মানে কারোর সাথে জানলা দিয়ে কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, লাইক মানে আঙ্কেল সামনে আছে, মানে ওগো তুমি শুনছো, মানে এভাবে কথা বলে, মানে হাজবেন্ডের সাথে যেভাবে কথা বলতো ওভাবে কথা বলতেছে। তো আসিফ এগুলো দেখে রাখতো পিছন থেকে, মানে কি সামুর এবার কার সাথে কথা বলছে, গিয়ে দেখতো মানে জানলার ওপাশে কেউ নাই। তারপরে এরকম করতো প্রায় সময়, মানে কথা বলতো আর নিজে নিজে কথা বলতো, কান্নাকাটি করতো। আর ঘর থেকে বের হয়ে যেত রাত বিরাতে দুপুরে, মানে বের হয়ে যেত ঘর থেকে, বের হয়ে মানে দরজা খুলে, মেন দরজা খুলে বাইরে চলে আসতো। অনেক সময় প্রতিবেশীরা ধরে ভিতরে নিয়ে আসতো। অনেক সময় আসিফ তারপর তার ছোট ভাই মিলে মাকে ধরে নিয়ে আসতো, মা কি হয়েছে, কোথায় যাচ্ছ? তো মা বলে কি মানে তোর আব্বা আসছে, তোর আব্বা আমাকে ডাকতেছে, বাইরে থেকে ডাকতেছিল। তো এই জিনিসগুলো ওরা মানে মনে করছে মেন্টালি কোনো প্রবলেম হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে বাসায় ফল ফ্রুট এগুলো আনলে, ধরেন ফল আপেল বা আঙ্গুর এগুলো আনছে বাসায় কেউ, তো ওগুলো একটা বাটিতে করে মানে সার্ভ করে জানলা দিয়ে কাউকে দেওয়ার চেষ্টা করতো আন্টি।
মানে বাটিতে সাজায় জিনিসটা কাউকে দেওয়ার চেষ্টা করতো। আসিফ রায় জিনিসটা অনেকবার দেখছে, জানলা দিয়ে কাউকে বাটিতে করে কোনো ফ্রুট বা এই টাইপের জিনিসগুলো দিচ্ছে, কে কাকে দিচ্ছে এটা দেখা যেত না। যাক, তারপরে মনে করছে মানে আঙ্কেল নাই, হ্যালুসিনেশন হতে পারে এই টাইপের। পরে আঙ্কেল দেশে চলে আসে, আসার পরে মানে তখনও দেখা যায় যে তারপরেও করতেছে জিনিসগুলা। আঙ্কেল একবার দেখলো যে মানে কি বাটি নিয়ে আন্টি মানে কাউকে কিছুটা দিতে যাচ্ছে জানলা দিয়ে, তো আঙ্কেল জিনিসটা ধরে ফেলে, কারণ মানে জিনিসগুলো মানে কি ভালো না। কোন একটা হুজুর থেকে মানে শুনছিল যে মানে এরকম কাউকে কোনো ফল ফ্রুট এগুলো যদি দিয়ে দেয় তাহলে বাচ্চাদের ক্ষতি হয়। তো আঙ্কেল জিনিসটা খেয়াল করে মানে বাটিটার সাথে সাথে হাত থেকে নিয়ে ফেলে। আর তো তারপরে এরকম অনেক সময় দেখা যায় যে মানে আঙ্কেল এখানে নাই, তারপরে আঙ্কেলের আওয়াজ শুনে এরকম অনেক ধরনের দৃষ্টিভ্রম হয় আন্টি। তো জিনিসটা আর নামাজে দাঁড়ালে আরেকটা ব্যাপার হচ্ছে, নামাজে যখন দাঁড়াতো আন্টি দেখতো যে মানে নামাজের চারপাশে অজগর সাপ বা এই টাইপের বিষাক্ত কিছু জিনিস আর কি, মানে অজগর, বেশিরভাগ অজগরই দেখতো। আর এগুলো দেখে মানে ভয় পেয়ে যেত। পরে হুজুর একটা আসছিল, এটা হুজুর বলা যাবে না, আসলে কবিরাজ টাইপের আর কি। যাই হোক, উনি কিছু বোতলে পানি পড়া দিছিল মেবি, তারপর পানি পড়া এগুলো খেতে বলছে আর নামাজটা পিছিয়ে পড়তে বলছে আর কি। তো নামাজটা মানে যতই সাপ টাপ এগুলো যতই দেখুক মানে নামাজটা যাতে না ছাড়ে, নামাজটা মানে কন্টিনিউ করতে বলছে। আর ওটা করতে করতে মোটামুটি আন্টি এখন মোটামুটি রিকভার করে ফেলছে, মোটামুটি সুস্থ আছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আরো একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আবারও আমরা ফিরে আসবো আর একজন নতুন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আশা করছি আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের আরেকজন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম রিসুয়েল রানা, আমি আসছি গাজীপুর থেকে। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমার ঘটনাটা মূলত চট্টগ্রামে। সময়টা 2014 সাল, তখন আমি ক্লাস 6 পড়তাম। হ্যাঁ, আপনারা যারা শুনতেছেন তারা নিশ্চয়ই জানেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে একটা বলিরহাট নামে একটা এলাকা আছে। ওই এলাকাটার চারিপাশে আপনার পানি থাকে। ঠিক সেখানে একটা স্কুল ছিল। এই স্কুলের পিছনে ছিল আপনার পুরোটা ডুবা নালার মতো। তো স্কুলের বর্ণনাটা দিয়ে এরকম, স্কুলটা ছিল আপনার 3 তলা। নিচতলায় ছিল একটা অফিস রুমের পাশে ছিল আমাদের মানে বাসাটা। আমরা 3 ভাই ব্যাচেলর থাকতাম, আর 2 তলা আর 3 তলায় ছিল ক্লাসরুম। তো আমাদের বড় ভাই যিনি ছিল উনি অফিস করতো। তো ঘটনাটি ঘটে আপনার রমজান মাসে আমার ভাইয়াটা অফিস থেকে এসে আমাদের সাথে ইফতার করার পরে বিশ্রাম করতেছিল। হ্যাঁ, আমরাও বিশ্রাম করতেছিলাম। আমরা সারা রাত যখন আজান দেয় তখন নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। তখন দরজাটা কিন্তু একটু খোলা ছিল। তো ভাইয়া হুট করে ঘুম থেকে উঠে দেখে দরজাটা খোলা। তারপর উনি এসে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পর নাকি একজন এসে দরজা নক করলো, টুক টুক বলে নক করলো। তখন ভাইয়া গেল, মনে করলো আমরা নামাজ শেষ করে আসলাম। তো ভাইয়া গিয়ে দেখে কি মানে যেটা দেখলো সেটা আপনার এখনো উনার চোখে বাসে, এখনো ওনার রুম আপনার দাঁড়িয়ে যায়। এমন একজন লোক দেখলো যিনি অনেক লম্বা, প্রায় আপনার সাথে লেগে যাচ্ছে এরকম একজন লোক। ওনার মুখ ভর্তি সাদা দাড়ি, ধবধবে সাদা দাড়ি, আপনার ফেসটা ছিল অনেক সাদা, মানে পৃথিবীতে নাকি এরকম সাদা মানুষ কখনো দেখেনি। তারপর উনি তখন ওই লোকটা আমার ভাইয়াটাকে বললো আসসালামু আলাইকুম বলে হাতটা বাড়িয়ে দিল। যখন হাতটা বাড়িয়ে দিল তখন ভাই প্রচুর ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার সাথে সাথে উনি দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার সাথে সাথে মানে ওনার কাছে নাকে এমন একটা ঘ্রাণ আসলো, মানে ওই ঘ্রাণ কখনো মানে উনি শোনো নাই, সুগন্ধি, মানে এত বেশি সুগন্ধি যেটা ওনাকে মানে আপনার এক প্রকার মানে ভয় করে দিচ্ছিল এবং আমার ভালো লাগতেছিল। তারপর ভাই তাড়াতাড়ি গিয়ে উজু করার পর আপনার জায়নামাজে নামাজ পড়লো। নামাজ পড়ার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। কোরআন এর মধ্যে আমরা নামাজ শেষ করে আসার পর দেখি ভাই কাঁপতেছে। তখন আমরা ভাই আমাদেরকে নিয়ে প্রথমে ছাদে গিয়ে সবকিছু চেক করলো। বড় রাখা ভালো, আমাদের বাসার এক পাশে ছিল আপনার একটা বাঁশঝাড়। তো বাঁশঝাড়ও ভালো করে মানে টর্চ দিয়ে চেক করলো, দেখতেছে ওখানেও কিছু নেই। এরপর 2 তলা এবং 3 তলা ক্লাসরুম গুলো সবগুলো চেক করা হলো। চেক করার পরও মানে দেখতেছি কিছু নেই। তারপরে মানে তখন থেকে আমাদের সাথে ঘটনাটা শুরু। এমন হতো আমরা তখন দুপুরের পরে ঘুমাচ্ছি, দেখতেছি আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আবার মাঝরাতে দেখতেছি আপনার আজানের আওয়াজ আসে। তবে এই আজানের এবং কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো আমরা শুনতাম। আর ভাইয়া কি হতো তখন প্রায় সময় প্রতিদিন আপনার কন্টিনিউ ওই লোকটাকে স্বপ্নে দেখতো। এরপর আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি।
বাসাটা চেঞ্জ করার পরেও মানে যখন আপনার আমাদের শবে বরাত কিংবা শবে কদর আসে তখন ভাইয়া ওই লোকটাকে স্বপ্ন দেখে। আর যখন ভাইয়া মানে নামাজ দোয়া ছেড়ে দেয়, যদি কম পড়া হয় তখন ভাইয়াকে ওই লোকটা আবার সাড়া দেয়, বলে তুই নামাজ পড় না, তোর বিপদ আছে। এভাবে মানে ঘটনাটা চলতে থাকে। মানে আপনার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে তখন রমজান মাসে প্রায় ওনাকে স্বপ্ন দেখে। বর্তমানে ওই কি চলমান ওনার সাথে। এই ছিল আমার কাছে রাসেল ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনার পরবর্তী অতিথির কাছে আমি যাব এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো। হ্যালো রাসেল ভাই, আমি শাহিন, আমি এসেছি কোকাকোলা থেকে। আমার বাড়ি হলো গাজীপুর। আমি আগে ঢাকার একটি জায়গাতে থাকতাম, ওইখানে জব করতাম। জব করার সুবাদে আমি যেহেতু ব্যাচেলার ছিলাম, একটি ব্যাচেলার বাসায় থাকতাম। ওইখানে আমার খালাতো ভাই এবং আমি এবং আমার আরেকজন লোক থাকতো। যেহেতু তখন কাজের খুব চাপ ছিল, সারাদিন ক্লান্ত থাকার পরে আমি সন্ধ্যায় বাসায় আসতাম। আসার পরে খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমিয়ে পড়তাম। ওই দিনও একই কাজ করছিলাম। সারাদিন কাজ করার পরে সন্ধ্যায় এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে রাত 3টার দিকে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি চোখ ধরতেছি, ধইরা চোখ মুখ মুছতেছি। মোছার কিছুক্ষণ পরে আমি একবার ডানে তাকালাম, আবার বামে তাকালাম। তাকানোর পরে আমি কিছু দেখতে পেলাম না। হঠাৎ করে বামে তাকায় দেখি যে একটি সাপ মানে আমার দিকে আসতেছে। আসার পরে আমি ভাবলাম যে হয়তো এটা স্বপ্ন দেখতেছি। তারপর আমি বাম দিকে আবার ঘুমিয়ে পড়লাম। বাম দিকে ঘুমায় পড়ার পরে দেখতেছি আবার সাপ আসতেছে। তারপর দেখলাম যে অনেকগুলো সাপ আসতেছে আর কি, এরকম ভাবে আসতেছে। আমি নিচে মানে ফ্লোরে ঘুমাইতাম বেশিরভাগ। ফ্লোরে ঘুমানোর সুবাদে ওই সাপগুলো যখন আমার দিকে আসতেছিল তখন আমার এরকম ভয় করতেছিল যে আমি মানে ভয়ে থরথর করে কাঁপতেছি। তারপর আমি হঠাৎ চিল্লান দিয়ে খাটের উপর উঠলাম। খাটের উপর ওঠার পরে আমার খালাতো ভাই বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে সাপ। বললো যে সাপ কোথায়? আমি বললাম ওই যে দেখেন নিচে। আমি তো দেখি না। আমি তো ঠিকই দেখতেছি সাপ। পরে বলি এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি স্বপ্ন দেখছো? আমি না, তো আমি স্বপ্ন দেখি নাই, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট পরে আমি এগুলো দেখছি। কয় না, এগুলো তোমার ভুল, তুমি ঘুমাই পড়ো, কোনো সমস্যা নাই, পানি খেয়ে ঘুমাই থাকো। তখন আমি পানি খেয়ে ঘুমাই দিচ্ছি। ঘুমাই থাকার আবার কিছুক্ষণ পরে আবার একই কাহিনী দেখি যে অনেকগুলো সাপ আমারে মানে কামড় দিতে আসতেছে। তখন আমি ভয়ে রুম থেকে বের হইয়া ছাদে চলে যাই। ছাদে চলে যাওয়ার পরে তারপর আমি সকালবেলা যখন ফজরের আজান দেয় তখন আমি ওইখান থেকে বের হয়ে আসি। ওইখান থেকে আসে তারপর আমি রুমে এসে তখন ঘুমাই। এই গেল আমার প্রথম তারপর আমি এর কিছুদিন পরে ওইখান থেকে আমি বাসা চেঞ্জ করে ফেলি। বাসা চেঞ্জ করে নতুন বাসায় উঠি। নতুন বাসায় ওঠার পরও সেম একই কাহিনী ঘটে। একদিন রাতে আমি ঘুমাই থাকার পরে আমার বড় ভাই ওই দিন ছিল না, আমি একাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রাতে 3টার দিকে ঘুমটা আমার ভেঙে যায়। তারপর আমি ডান দিকে দিকে আমার দরজাটা খোলা। তখন দেখি সাপটা আস্তে আস্তে করে দরজা বেয়ে উপরে উঠছে। উপরে উঠা তারপরে মশারির যে কিনারা ছিল ওই কিনারা দিয়ে আস্তে আস্তে বাইতে মশারির উপর দিয়া আমার পায়ের দিকে নিচে নামতেছে আর কি। নিচে নামার পরে নিচে নামিয়া আমার দিকে ফোনা করে কামড় দেওয়ার জন্য ইয়ে করতেছে। তখন আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে আমি দৌড় দিয়া বের হয়ে গেছি। বেরোর পরে ডাইনিং রুমে আমি দাঁড়াইছি পরে আমার ডাইনিং রুমে আমার এক চাচা থাকতো, উনি বলতেছে যে কি হয়েছে? আমি বললাম কিছুই হয় নাই। কিছু হয় নাই মানে কিছু তো হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। পরে বললাম যে ওই যে সাপ। কই সাপ? আমি বললাম যে রুমের ভিতরে সাপ। কয় না, এগুলো কিছু না, তুমি ঘুমাই পড়ো, তুমি দেখতেছো। তারপর আমি ঘুমাই ফেলছি। ঘুমাই থাকার পরে আবার কিছুক্ষণ মধ্যে একই স্বপ্ন, মানে স্বপ্ন দেখি নাই, মানে স্বপ্নতে ঘুমেতে উঠে তারপর দেখছি এই কাহিনী। তারপর আমি দৌড় দিয়া ছাদে গেছি। ছাদে গিয়া প্রায় 3 ঘন্টা থাকার পরে তারপর বড় হওয়ার পরে আমি বাসায় আসছি। তারপরে এই বিষয়ে আমি আমার এলাকায় এক হুজুর ছিল, হুজুরকে বললাম যে হুজুর এরকম অবস্থা আমার, যে আমি খুব ভয় পাইছি। আসলে এটা অন্য কিছু না, এটা হলো একটা জিন, সাপ জিন। ওই জিনটা তোমারে ভয় দেখাইলে সে মজা পায়। আমি কই
আমি আমি বললাম যে কেন আমার ভয় দেখে কেন, কয় না ও তোমার ভয় দেখে খুব মজা পায় আর কি। জি। আমার কাহিনী। জি, তারপরে তারপরে মজা পায়। তারপরে আবার আরেকদিন রাত্রে প্রায় 3টা বাজে, তখন ওই সময় আমি মনে করেন যে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছি। ওয়াশরুম থেকে মানে আপনি এটা কি এইগুলো কি এখনো ভুগছেন আপনি? এখন আর ভুগি নাই। তারপর আমি যে বিয়ে করার পরে এই জিনিসটা এখন হচ্ছে না, কিন্তু মূলত ওইটা ছিল একটা জিন সাপ, যেটা আমাকে ভয় দেখে ইয়া করতো আর কি, আচ্ছা। মজা পেত। উনি বলতো যে আমাকে যে হুজুর ছিল উনি আমাকে একটা তাবিজ দিছিল, ওই তাবিজটা হয়তো পরবর্তীতে আমার গলা থেকে নিয়ে যায় আর কি। আচ্ছা, তো মানে এটাই মানে আপনার ওই তাবিজটার কারণেই হয়তো আপনার না, তাবিজটা দেওয়ার পরে হুজুর দেওয়ার পরে তাবিজটা আবার ওরা নিয়ে গেছিল। আচ্ছা। আর ওই হুজুরটা বলছিল যে ওই সাপটা যখন আসবে তখন আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি বলবেন যে আচ্ছা আপনি আমার কাছে আসেন না, আমি তো ভয় পাই। মানে কবে থেকে আসে না এটা? এটা কবে আসে? এই বছরে জানুয়ারি থেকে আর আসে না। কেন আসে না? যেহেতু আমি এখন বিয়ে করে ফেলছি, বিয়ে করার পর এই আচ্ছা, জিনিসটা চলে ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো অনেক মানে ঘটনা আপনারা পাঠাবেন এটা আশা করবো, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে আছে